আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। 26 জুন থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের হাতে আর অল্প কিছুদিন সময় আছে। তো যেহেতু তোমাদের পরীক্ষা 26 জুন থেকে, এই জন্য তোমাদের একটা বিশেষ রুটিন অনুযায়ী পড়া উচিত। এখন কিন্তু তুমি চাইলেই সবভাবে পড়তে পারবে না। কারণ কি ভাই? কারণ হচ্ছে তোমার হাতে অল্প সময় আছে, যেহেতু জুন মাসের তোমার 26 জুন থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের প্রথম পরীক্ষায় কিন্তু বাংলা পরীক্ষা। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বাংলার জন্য কোন কোন টপিকগুলো পড়া উচিত, এরপর ইংলিশের জন্য কোনগুলো পড়া উচিত, আইসিটির জন্য কোনগুলো পড়া উচিত, সবগুলো। এবং তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও, তাহলে মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য কোন কোন টপিকগুলো পড়া উচিত, কিভাবে পড়লে ভালো হবে, আজকের এই ভিডিওতে আমি A to Z এক্সপ্লেনেশন করে দিব। সো তুমি অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। যদি লাস্ট পর্যন্ত না দেখো তাহলে দেখা যাবে যে তুমি মানবিকের সাজেশনটা পাও নাই, বা মানবিকের যে টপিকগুলো আমি বলেছি সেগুলো পাও নাই। তুমি যদি কমার্সের শিক্ষার্থী হও তুমিও অবশ্য দেখবে, কারণ তোমার জন্য আমরা হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে ব্যবসা সংগঠন, এগুলো বলবো যে কোন কোন টপিকগুলো পড়া উচিত। ঠিক আছে, তাহলে খেয়াল করো। প্রথমে আমরা বাংলা প্রথম পত্রে যে আমরা তোমাদের জন্য 7টা সৃজনশীলের টপিক দিয়েছি। সৃজনশীল নাম্বার 1, 2, 3, 4, 5, 6 and 7, 7টা টপিক দিয়েছি। এখন তোমাদের প্রশ্ন, দেখো তোমাদের তো অনেকগুলো টপিক আছে, প্রায় তোমাদের গদ্য পদ্য মিলে 14টা টপিক আছে। এছাড়াও তোমাদের নাটক আছে, উপন্যাস আছে। সেখান থেকে আমরা কেন 7টা দিলাম? সো তুমি যদি ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড বা যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তোমার জন্য এই কয়েকটা টপিক ইম্পর্টেন্ট। সো তুমি যদি প্রথমে তোমার বই থেকে ইচ্ছা করো যে ভাই আমি সবগুলো টপিকে তো পড়া উচিত, সবগুলোই পড়বো, আপনি যাই বলেন, আমি এই 7টা পড়বো না, তাহলে তোমার পড়াটা খুব বেশি কঠিন হয়ে যাবে। তাই তোমার প্রথমেই উচিত যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে পড়ে ফেলা। যখন এগুলো শেষ হবে তারপরে তোমার যদি ইচ্ছে করে বাকিগুলো তুমি পড়ে নাও, কোনো সমস্যা নেই। বাট আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু টিপস দেখাবো যেটার মাধ্যমে তুমি অল্প পড়েও প্রত্যেকটা গদ্য পদ্য সম্পর্কে সঠিকভাবে উত্তর দিয়ে আসতে পারবে। খেয়াল করো, প্রথমে আমরা দিয়েছি অপরিচিতা, তারপর আমরা দিয়েছি 18 বছর বয়স। অপরিচিতা কি ভাই? এটা একটা গদ্য। 18 বছর বয়স কি? একটা পদ্য। বিদ্রোহী কবিতা একটা পদ্য। তারপর হচ্ছে তাহারই পরে মনে, এটা একটা পদ্য। ফেব্রুয়ারি 70 পদ্য। বিলাসী, এটা হচ্ছে একটা গদ্য। রেইনকোট হচ্ছে একটা গদ্য। সো এই গদ্যগুলো আমরা কেন দিয়েছি এবং কিভাবে পড়তে হবে আমি যদি তোমাদের খেয়াল করো। অপরিচিতার ব্রেকেটের মধ্যে লিখা নারী শিক্ষা, দেন যৌতুক প্রথা, দেন নারী পুরুষের অধিকার। অর্থাৎ ভাই তুমি ধরো অপরিচিতা গল্পটি কখনো পড়ো নাই, আবার অনেকে আছো অলরেডি অপরিচিতা গল্পটি পড়ে ফেলছো। তো যারা পড়ো নাই বা যারা পড়ে ফেলছো, অনেকে আছে সম্পূর্ণ গল্প পড়ার পরও কিচ্ছু বোঝো না, আরে ভাই কি দিছে, কিচ্ছু মাথায় ঢোকে না। তো তাদের জন্য সুখবর, খেয়াল করো। তুমি অপরিচিতা গল্পটি দেখা মানেই 3টা বিষয় মাথায় আনবা। কয়টা? আমি আবারও বলতেছি, যখন অপরিচিতা গল্প দেখবা এর মানে মাথায় 3টা বিষয় আনবা। 1 নম্বরে নারী শিক্ষা আনবা, 2 নম্বরে যৌতুক প্রথা আনবা, 3 নম্বরে নারী পুরুষের অধিকার আনবা। যখন তুমি মাথার মধ্যে গেঁথে ফেলবা ও অপরিচিতা মানে হচ্ছে এই 3টা বিষয়, নারী শিক্ষা, যৌতুক প্রথা এবং নারী পুরুষের অধিকার, এর মানে ভাই কি? এর মানে অপরিচিতা থেকে যে উদ্দীপকটা দেওয়া হবে, কি দেওয়া হবে? অপরিচিতা থেকে যে উদ্দীপকটা দেওয়া হবে, সেই উদ্দীপকের বিষয়বস্তুটা হয় নারী শিক্ষা হবে, অথবা যৌতুক প্রথা হবে, অথবা নারী পুরুষের অধিকারী হবে। যখন আমি দেখব অপরিচিতা গল্পটার উদ্দীপক পড়ে যেটা নারী শিক্ষাকে ইঙ্গিত করে ফেলেছে, এর মানে আমাকে নারী শিক্ষা সম্পর্কে লিখতে হবে। বলো ঠিক কিনা? তাহলে আমরা কি করব? তখন নারী শিক্ষা সম্পর্কে লিখে দিব। এরপর পড়ার পরে যদি দেখি যে আইহা এটা তো যৌতুক প্রথার সাথে মিল আছে, এর মানে যৌতুক প্রথা লিখে দিতে হবে। এরপর ও আচ্ছা, এটা তো নারী পুরুষের অধিকারের কথা বলা হয়েছে, এর মানে এটা সম্পর্কে লিখতে হবে। তখন আমাদের জন্য লেখা সহজ হবে নি কঠিন হবে? কমেন্টে বললো তো। অবশ্যই সহজ হবে, তাই না? যখন সহজ হয়ে যাবে তখন লেখাটা কি অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আমার পড়ার প্রতি একটা ভালোবাসা টেনে আসবে। আই হায় রে, এতদিন পড়লাম কিছু বুঝি নাই, আরে ভাই কি ক্লাস করাইলো একটুখানি বুঝে গেলাম গা। ঠিক তেমনি যেখানে দেখবে 18 বছর বয়স, এর মানে তারুণ্যের তারুণ্য শক্তি, অর্থাৎ তরুণের যে তারুণ্য শক্তি আছে, তার ভেতরে যে প্রত্যয় আছে, সেইটা এখানে তুলে ধরবে। এর মানে এই বিষয় নিয়েই লিখতে হবে। যেখানে দেখবে বিদ্রোহী, বলবীর বল উন্নত মমশির, সেটার যে উদ্দীপক হবে সেটা হবে মানবতাবোধ অথবা হবে মানব ধর্ম। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কি কয় জাতের কি রূপ দেখলাম না দুই অন্তর। এই ধরনের উদ্দীপক তোমাকে দিতে পারে। জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মনুষ্য জাতি। অর্থাৎ তোমাকে এই ধরনের একটা উদ্দীপক দিলে তুমি বুঝতে পারবা
যেখানে তোমার মানব ধর্ম বা মানবতাবোধকেই বোঝানো হয়েছে। দেন তাহারই পরে মনে মানে স্মৃতিচারণ, বেদনা, এগুলোর কথা বোঝাবে। তারপরে ফেব্রুয়ারি 1970 ভাষা আন্দোলন, দেশপ্রেমের কথা বোঝাবে। বিলাসী, ন্যায় বিচার, উদার মানবিকতার কথা বোঝাবে। রেইনকোট 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনার কথা বোঝাবে। তাহলে আমি তোমাদেরকে এই যে পড়াই দিলাম বাংলা, এই টপিকগুলো পড়তে তোমার সর্বমোট 7 মিনিট লাগবে, তাই কিনা? 7টা টপিক পড়তে মোটামুটি 7 মিনিট লাগবে, তাই না? তাহলে এই 7 মিনিটে তুমি 7টা টপিকের বিষয়বস্তু সম্পর্কে জেনে যাচ্ছ। 7 মিনিটে এই 7টা টপিক থেকে যে সৃজনশীল আসবে সেগুলোর উত্তর লেখার মতো তোমার ক্যাপাসিটি, ভিতরের যোগ্যতা তৈরি হচ্ছে। এর মানে বুঝতে পারছো ভিডিওটা বাকি অংশটুকু কত গুরুত্বপূর্ণ? তাহলে বাকি অংশটুকু দেখো, তাহলে বুঝতে পারছো। তাহলে আমি যদি তোমাকে আরেকটু ভালোভাবে বোঝাই, এই যে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা শীট, এটা কি জানো? এটা হচ্ছে একটা শীট। এটারে আমরা বলি পিডিএফ। পিডিএফ আর বাংলায় বলি, ইংরেজিতেও বলি শীট, ঠিক আছে? এটাকে আমরা বলি পিডিএফ শীট। আমি যদি শীটটা দেখে, দেখো এই যে এখানে লেখা অপরিচিতা, দেখছো? অপরিচিতা লিখা, দেখে ফেলছো? তাহলে এখানে কি লিখা? অপরিচিতা লিখা। তাহলে একটু যদি খেয়াল করো, যা জানা ফরজ। আমি জানি যে আমার নামাজ পড়তে হলে প্রথমে জানতে হবে নামাজের মধ্যে কোন বিষয়গুলো ফরজ, সেই বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে, না পারলে নামাজ হবে না। ঠিক তেমনি তুমি যদি এই অপরিচিতা গল্পটা পড়তে চাও তাহলে তোমাকেও কিছু জানা ফরজ করতে হবে, যেগুলো জানতেই হবে। সো 1 নাম্বার, এটা লিখছে কে, এই ব্যাটার সম্পর্কে জানতে হবে। যে লিখছে যে তিনি হচ্ছে লেখক, এই ব্যাটাকে রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে জানতে হবে। দেন প্রত্যেকটা গল্পের একটা নায়ক থাকে, এই গল্পের একজন নায়ক ছিল, তার নাম অনুপম, তার সম্পর্কে একটু জানো। তিনি এই গল্পের কথক ছিলেন, তার যে বয়স বর্তমান 27, বিয়ের সময় 23 বছর ছিল, তার মা ছিলেন গরিব ঘরের মেয়ে, ঠিক আছে? এইভাবে। দেন নায়িকাকে কল্যাণী, এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দেন শম্ভুনাথ সেনকে, অনুপমের মাকে। আমি যদি এই প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে জেনে যাই ভাই, আমার একটু আটকাইতে পারবে? তো রাখতে পারবে? রাখতে পারবে না। সো এরপরে আমাদের এই শীটের মধ্যে যেগুলো যেগুলো জানা দরকার সেগুলোর পরে জ্ঞানমূলক প্রশ্ন আছে, দেন তুমি দেখতে পাচ্ছ। এরপর আমরা অনুধাবন প্রশ্ন দিয়েছি। তারপর আমি যদি তোমাকে একটু দেখাই যে এখানে কি আছে, এমসিকিউ আছে, পরে সৃজনশীল আছে, পরে কি আছে ভাই? সৃজনশীল আছে। সৃজনশীল আছে, যে সৃজনশীল আছে উত্তর সহকারে। অর্থাৎ আমাদের এই শীটটা যদি এখন তুমি শেষ মুহূর্তে আমি যেভাবে বলে দিলাম পড়ার জন্য, এইভাবে যদি পড়ো এবং এই শীটটাই যদি পড়ো, তাহলে তোমার জন্য সহজ নাকি কঠিন? অবশ্যই সহজ। এবং এটা হচ্ছে একটা পিডিএফ শীট। এটা কি ভাই? এটা হচ্ছে একটা পিডিএফ শীট। কি শীট বলো তো ভাই? পিডিএফ শীট। সবাই একটু কমেন্টে বলো কি শীট? এটাকে বলা হচ্ছে একটা পিডিএফ শীট। কি বলে? এটাকে বলা হচ্ছে একটা পিডিএফ শীট, ঠিক আছে? এটাকে বলবে হচ্ছে একটা পিডিএফ শীট। এবং এই পিডিএফ শীটটার মূল্য হচ্ছে, যেমন বাংলা প্রথম, কি ভাই? বাংলা প্রথম, এইটা পিডিএফ শীট, এটার মূল্য হচ্ছে 140 টাকা। আর এটা একটা অফার প্রাইস আমরা দিয়েছি, অফার প্রাইস। অফার প্রাইস, এই অফার প্রাইস হচ্ছে 70 টাকা। অফার প্রাইস কি 70 টাকা? তাহলে বাংলা প্রথম এটার দাম 140, বাট অফার প্রাইসটা 70। এখন ধরো তুমি বাংলা দ্বিতীয় পত্র নিবা, এই বাংলা দ্বিতীয় পত্র যদি নাও সেটার ক্ষেত্রেও 70 টাকা, ঠিক আছে? তাহলে আমি যদি দুইটা নিই, যে বাংলা প্রথম, ঠিক আছে, বাংলা প্রথমও নিব, আবার হচ্ছে আমি বাংলা দ্বিতীয় নিব, তাহলে এটার জন্য 70 টাকা, আবার এটার জন্য 70 টাকা, দুইটা নিলে 140 টাকা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এইভাবে তুমি নিতে পারবে। এবং নেওয়ার জন্য একটা নাম্বার আছে 01818165 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে তুমি মেসেজ দিবা, মেসেজ দিয়ে বলবা যে আমি তাসনাম আহমেদ সোহেল ভাই, তাসনাম আহমেদ সোহেল স্যার, তাসনাম আহমেদ সোহেল ভাইয়ার যে ভিডিও আছে সেই ভিডিও দেখছি, সেখানে তিনি বলছেন যে পিডিএফ শীটের মূল্য অফার প্রাইজে 70 টাকা, এবং এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য। তো যারা নিতে চাও নিতে পারো। আর তুমি তো দেখতেই পারছো যে এই শীটের মধ্যে কি কি আছে। সো এইভাবে আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে আসলে আমাদের এইভাবে আমাদের প্রত্যেকটা সাজেশন, আমি যদি বাংলা দ্বিতীয় পত্রটা একটু তোমাকে দেখাই, দেখো বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে সেম, যেটা যেটা প্রয়োজন, যেটা যেটা প্রয়োজন আমরা ঠিক সেইটা দিয়ে রাখছি। যেমন ধরো প্রথমেই তোমাদের যে একটা সাজেশন দেওয়া আছে, তোমাদের কি কি পড়তে হবে। ধরো উচ্চারণ পড়তে হয়, তাই না? উচ্চারণ থেকে কি কি প্রশ্ন আসবে? ধরো উচ্চারণ থেকে 5টা প্রশ্ন আসবে তোমাদের, এই 5টার থেকে যে কোনো তোমাকে একটা উত্তর লিখতে হবে। এবং 100% শিওর থাকো আমরা যে 5টা দিছি এটার বাহির থেকে আসবে না, এটার বাহির থেকে কি আসবে না।
দেন একটু খেয়াল করো, এই যে বানান শুদ্ধিকরণ, আমরা কিছু বানান শুদ্ধিকরণ দিছি। এই বানান শুদ্ধিকরণগুলো যদি তুমি ভালো করে পড়ো, এই বানান শুদ্ধিকরণ যদি ভালো করে পড়ো ভাই, তোমার কোথাও নজর দিতে হবে না। দেন খেয়াল করো ব্যাকরণিক শব্দ শ্রেণী, প্রথমে প্রশ্ন দেওয়া, দেন আমরা উত্তর দিয়ে রাখছি, প্রশ্ন উত্তর দুইটাই দেওয়া আছে। এর মানে বুঝতে পারছো, দেন সমাস উপসর্গ সবই দেওয়া আছে, যা যা প্রয়োজন সব। ঠিক তেমনি আমি যদি আইসিটিটা দেখাই, প্রথমে আমরা 5টা সৃজনশীল টপিক দিচ্ছি। আমি কি বলছিলাম যে আমাদের প্রথম উদ্দেশ্য এটাই হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাকে ধরিয়ে দেওয়া, ধরিয়ে দিলে তোমার পড়াটা সহজ হবে। আর এই শীটের মধ্যে তো সুন্দরভাবে সাজানোই আছে, যেমন প্রথম অধ্যায় থেকে ভার্চুয়াল রিয়েলিটি আছে গুরুত্বপূর্ণ, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে গুরুত্বপূর্ণ, দেন বায়োমেট্রিক আছে, কায়ো সার্জারি আছে, এগুলো ইম্পর্টেন্ট। এই টপিকগুলো তোমাকে পড়ে নিতে হবে। দেন তুমি ব্র্যান্ডউইট, আর এগুলোর উপর আমাদের শীটের মধ্যে A to Z দেওয়া আছে। দেখো যেমন এই যে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া প্রথম অধ্যায়ের উপর, ঠিক তেমনি অনুধাবন প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, MCQ প্রশ্ন সবকিছু দেওয়া আছে। সো যারা দেখতে চাও, ডেমো তো আছে আমাদের কাছে, তোমরা নক দিলে পুরো সাবজেক্টের ডেমো পাবা, ওইখান থেকে প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে সাজানো আছে দেখতে পারবা। ঠিক তেমনি আমাদের ইংলিশ প্রথম পত্রে আমরা একটা সাজেশন দিছি যে আসলে প্রথমে তোমার কোন কোন প্যাসেজগুলো পড়া উচিত সেটা তো জানতে হবে, তাই না? প্রথমে আমার জানা উচিত যে কোন কোন প্যাসেজগুলো পড়া উচিত, ঠিক আছে, কোন রিয়ারেঞ্জটা পড়া উচিত, কোন গ্রাফ চার্টটা পড়া উচিত, তারপর হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট এগুলো কোনটা পড়া উচিত। তবে একটা গ্রাফ চার্ট ধরো আমি পারি না জীবনে, এটা যদি একটা টেকনিক জানি যে আসলে কিভাবে গ্রাফ চার্টটা লিখতে হয়, এই টেকনিকটা যদি আমি জানি, যেই গ্রাফ চার্টই আসুক আমি লিখতে পারবো। পারবো কিনা বলো? পারবো। দেন আমি যদি বলি যে ভাই আমি তো ইনফর্মাল লেটার কখনো লিখি নাই, আচ্ছা এখন এই সমস্যা নেই, এই ফরম্যাটটা তুমি পড়ে ফেলবা, পড়লে যেই আহুক সেটাই লিখতে পারবা, কোনো সমস্যা নাই। দেন সামারি জীবনও লেখো নাই, এটা লিখলে লিখতে পারবা। দেন ইনফর্মাল লেটার আমরা কিছু ইম্পর্টেন্ট দিয়েছি, সেগুলো উত্তর দিয়েছি, ফ্লো চার্ট দিয়েছি। সো এক কথায় যেগুলো যেগুলো দরকার আমরা এখানে দিয়ে দিয়েছি। এটা ভালো করে পড়লেই তোমার জন্য ভালো এবং তুমি পরীক্ষা লিখতে পারবা। ঠিক তেমনি ইংলিশ সেকেন্ড পেপারে আমরা কিছু প্রিপোজিশন দিয়েছি, এগুলো ভালো করে মুখস্থ করবা। দেন স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এখানে আমরা কিছু শর্টকাট টেকনিক ব্যবহার করছি, টেকনিকগুলো পড়লেই মোটামুটি তোমার জন্য সহজ হবে। আর কিছু না বুঝলে তো আমরা আসছি, ঠিক আছে। দেন আমি তোমাদেরকে বলি, যেমন যারা কমার্সে আছে তাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা আছে, সেইটা আমরা কিভাবে সাজেছি। প্রথমে তোমাদের শর্ট সিলেবাসটা দিছি যে কোন কোন চ্যাপ্টার তোমাদের পরীক্ষা আছে, কোন কোন চ্যাপ্টার তোমাদের পরীক্ষা আছে। সো এই চ্যাপ্টারগুলোর নাম দিয়েছি। এরপর যে 7টা টপিক ইম্পর্টেন্ট সেই 7টা টপিকের নাম দিয়ে দিয়েছি যে এইগুলো পড়তে হবে। দেন এই দেখো MCQ আছে প্রত্যেকটা অধ্যায় থেকে, MCQ আছে, সৃজনশীল আছে, ঠিক আছে। সো এগুলো পড়লেই তোমাদের জন্য ইনশাল্লাহ কমন পড়বে। দেন একইভাবে ইসলামের ইতিহাসে আমরা প্রথমে তোমাদেরকে বলেছি যে তোমাদের শর্ট সিলেবাসে এই 5টা চ্যাপ্টার আছে এবং এই অধ্যায়গুলো থেকে কোনটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা প্রথম অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, পরে আমরা কি করেছি কিছু অনুধাবন প্রশ্ন দিয়েছি, পরে আমরা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। সবকিছু এক কথায় আমাদের সাজেশন শিটটা এভাবে সাজানো যে প্রথমে হচ্ছে জ্ঞানমূলক থাকবে, ঠিক আছে, জ্ঞানমূলক থাকবে আমাদের সাজেশন শিটটা এভাবে সাজানো, প্রথমে জ্ঞানমূলক, পরে অনুধাবন, পরে MCQ, পরে CQ। সো এইভাবে সাজানো আছে। এর মানে একটা শীট পড়লে মোটামুটি 100% অর্থাৎ 100 নাম্বারের জন্য যা যা দরকার সবকিছু একটা ভিডিওতেই সলভ হচ্ছে, একটা শীটের মাধ্যমেই সলভ হচ্ছে। তো যারা পিডিএফটা নিতে চাচ্ছ আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01818165273। এই নাম্বারে কল দিবা, কল দিয়ে আমার সাথে কথা বলতে পারবা। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারবা যে ভাই আমার অবস্থা খুবই খারাপ, আমি কখনোই পড়ি নাই, আমি তোমাকে প্রসেস বলে দিব যে এইভাবে পড়বা, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা মানবিকের যতগুলো সাবজেক্ট আছে তোমার, সেটা যে কোনো সাবজেক্ট সেটা তুমি আমাদের কাছ থেকে নিতে পারবা। যদি নিতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি যোগাযোগ করো, ইনশাআল্লাহ আমি আশা করছি আমাদের শীটগুলো যদি মনোযোগ দিয়ে পড়ো ইনশাআল্লাহ তোমার এটাই এনাফ, আর কোথাও ফোকাস দিতে হবে না, এটা বললেই এনাফ। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরেকটা ক্লাসে ইনশাআল্লাহ। ওইখানে আমরা আলোচনা করব যে 25-এর জন্য কিভাবে পড়লে আরো ভালো হবে, আর অল্প যেহেতু সময় আছে ওই সময়টা কিভাবে ইউটিলাইজ করবা, অথবা তোমরা যারা ফ্রি পরীক্ষা দিতে চাও, ঠিক আছে, তোমরা আমাদের পেজের সাথেই থাকতে পারো। আমাদের পেজে হচ্ছে ফ্রি পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে, ফ্রি ক্লাস নেওয়া হয়, সেগুলো করতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।